এসো আমার সাথে একটা রাত কাটাও। যদি আমাকে সুখী করতে পারো তাহলে তোমায় বিয়ে করব, না হলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গুটিয়ে গেল তানহা। দ্রুত গান চেপে ধরল সে। তানহাকে এমন করতে দেখে ভ্রুকুচকে তাকালো শাহনওয়াজ সিদ্দিকী। এই মেয়েটা তো নিজের ইচ্ছাতেই এখানে এসেছে, তাহলে এখন এসবের মানে কি? শাহনওয়াজ হালকা কেশে বলল, এই মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায়নি? তানহা আমতা আমতা করে বলে, আমি আমি এমন মেয়ে নই, প্লিজ আমায় যেতে দিন। কথাটা শুনে মোটেই ভালো লাগলো না শাহনওয়াজে। সে রাগী স্বরে বলে উঠল, এতই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? বেশি নাটক না করে জলদি গা থেকে ওড়নাটা সরা। তানহা অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দিব না। শাহনওয়াজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলি? তানহা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সে তো এত কিছু ভেবে এখানে আসেনি। সে নিজের বান্ধবীর কাছে শুনেছিল এখানে আসলে সে নিজের জীবন পরিবর্তনের একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগটার জন্য যে এত বেশি দাম দিতে হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তানহাকে এভাবে কাঁদতে দেখে শাহনওয়াজ বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দূরে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনওয়াজের রাগ তবুও কমে না। সে সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্যে বলে, এই মালটাকে জলদি বাইরে ফেলে এসো, এর চেহারাও আর দেখতে চাই না। অতঃপর সিকিউরিটি গার্ডরা তানহাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শাহনওয়াজের সফর সময়ের সাথী তথা তার সেক্রেটারি আকবর ধীর পায়ে এগিয়ে এসে হালকা ঢোক গিরে বলে, স্যার, বাইরে আরো অনেক মেয়ে অপেক্ষা করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে। শাহনওয়াজ রক্তিম চোখে তাকায় আকবরের দিকে। তার এই দৃষ্টি দেখে আকবরের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। শাহনওয়াজ বলে ওঠে, আমার মুডটাই আজ নষ্ট করে দিয়েছে এই স্টুপিড মেয়ে। এখন আর কোনো মেয়ের সাথে দেখা করার রুচি নেই। ওদের সবাইকে চলে যেতে বলো। স্যার, একটা মেয়ে না হয় একটু বেঁকে বসেছে, কিন্তু বাকিরা। শাহনওয়াজের রাগী দৃষ্টি দেখে আর কথা না বাড়িয়ে আকবর তার নির্দেশনা মেনে নেয়। শাহনওয়াজ এবার একটা রকিং চেয়ারে বসে পড়ে ওঠে। আজ অবধি কারোর সাহস হয়নি আমাকে রিজেক্ট করার। আমি সবাইকে রিজেক্ট করেছি, আর আজ কিনা ওই সামান্য একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এবার এর শেষ দেখেই ছাড়বো। আকবর ফিরে এসে শাহনওয়াজ সিদ্দিকীর দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আজ তার রাগ সপ্ত আসমানে। আর হবে নাই বা কেন? শাহনওয়াজ সিদ্দিকী হলো পুরো চট্টগ্রাম শহরের ত্রাসের নাম। খাতায় কলমে যদিও একজন সাধারণ বিজনেসম্যান, তবে তার আসল পরিচয় আরও বেশি ভয়ানক। চট্টগ্রাম বন্দর দিয়ে যত অনৈতিক চোরা কারবার সে পরিচালনা করে তা কারও অজানা নয়। তবুও ভয় কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যারাই তার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয় সে। আজ অবধি কতজনকে যে তার আদেশে মেরে সমুদ্রে ভাসানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এই শাহনওয়াজ সিদ্দিকীর পরিবার বলে কিছু নেই। তার স্থির ইচ্ছা ছিল এবার বিয়ে করবে। সেজন্যই সে আজ এই আয়োজন করেছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেক মেয়েও এসেছিল। শাহনওয়াজের ইচ্ছে ছিল একে একে সব মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যাকে তার ভালো লাগবে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবেন। কিন্তু প্রথমে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যা তার পুরো ইচ্ছাটাই শেষ করে দিল। শাহনওয়াজ সিদ্দিকী আচমকা আকবরের উদ্দেশ্যে বলে উঠলেন, ওই মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। আকবর আজ্ঞাবহ দাসের মতো মাথা নাড়িয়ে বলল। আচ্ছা স্যার, পেয়ে যাবেন। শাহনওয়াজ আশ্বস্ত হলো।
আকবর ছেলেটা বড্ড কাজের। কিভাবে যেন এই ভীতু মানুষটা তার মতো ভয়াবহ মানুষের সাথে মানিয়ে নিল। আর এখন শাহনওয়াজের ছায়াসঙ্গী হয়ে উঠেছে সে। তানহা নিজের চোখের জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করল। নিজের বাড়ি বললে হয়তো ভুল হবে, সে তো এই বাড়িতে পরগাছার মতো বেড়ে উঠেছে। তখনকার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছিল না। জীবনে অনেক কিছু সহ্য করেছে সে, তবে এমন বাজে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। তানহা বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়সী মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, সকাল সকাল কোন নাঙের কাছে গিয়েছিলিস নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করবে? তানহা ব্যথায় আর্তনাদ করে উঠল। এতেও দয়া হলো না তার সৎ মা মর্জিনা বেগমের। তিনি আরো জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজিয়েছে তাই না? তোর এই ডানা কিভাবে কাটতে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানাও খেতে পারবি না তুই। এইটাই তোর শাস্তি। তানহার চোখ জলে টলমল করতে থাকে। সে কিছুই বলতে পারে না। মর্জিনা বেগম তাকে আরো নানা রকম অশ্রাব্য গালমন্দ করতে থাকে। তানহার কাছে যদিও এসব নতুন নয়, নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ মা নিয়ে এলো, তখন থেকেই তাকে এসব সহ্য করতে হচ্ছে। তার আপন বাবাও কখনো তাকে কাছে টেনে নেয়নি। আর সৎ মা তো সৎ মাই হয়। এই খুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো তার এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেল গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকের কাছে সাথে দেখা করে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবে চলে গিয়েছিল। বছর 22-এর তানহা বুঝতে পারেনি এই দুনিয়ার চরম জটিলতা। তানহার ওপর যখন এমন অত্যাচার চলছিল, তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে এসে তানহাকে একটু দয়া দেখালো না, বরং তার উপর এমন অত্যাচার হতে দেখে যেন খুশিই হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্দির বেটিকে। ওর জন্য আজ আমার না খেয়ে কলেজে যেতে হচ্ছে। প্রতিদিন সকালের রান্না তো ওই করে, তাহলে আজ কেন এত ব্যর্থতা ঘটলো? ওর মতো বান্দি থাকতে কি এখন তুমি আর আমি রান্না করবো আম্মু? মর্জিনা বেগম তেতে উঠে বললেন, কখনো না। যদিও আমাদেরই এই বাড়ির সব কাজ করতে হয়, তাহলে একে শুধু শুধু পুষিয়ে কেন? এই মেয়েকে যা জলদি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ আজ তুই করবি। আমি সকিনাকে আজকে ছুটি দিয়ে দিয়েছি। বলেই তিনি তানহাকে ঠেলে সামনে পাঠান। তানহা অসহায় চোখে তার পানে তাকাতেই তিনি বলেন, এভাবে কি দেখছিস? তোর এইসব নেকামি দেখে আমার মন গলবে না। যা রান্নাঘরে। অগত্যা তানহার রান্নাঘরের দিকে পা বাড়ে। পেছন থেকে মা মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এভাবে অপদস্থ করে আর কষ্ট দিয়ে তারা মহা খুশি। তানহা দীর্ঘশ্বাস ফেলে। নিজের এই জীবনের সাথে তো সে মানিয়ে নিয়েছে, তবুও মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। সে ছোট্ট থেকে এভাবে বড় হয়, তার মানসিক বিকাশ সেভাবে ঘটেনি। কখনো প্রতিবাদ করতে সেখানে সে রান্নাঘরে এসে চোখের জল মুছে সে রান্নার কাজ শুরু করে। রোজকার এই নির্মমতায় বয়ে চলতে থাকে তার জীবন, যে জীবনের পারতে পারতে রয়েছে বিষাদের ছায়া। তানহা নিজের মতো রান্না করছিল, কারণ সে জানে রান্নাটা ঠিক মতো না হলে তার শাস্তির মেয়াদ বাড়বে। এমন সময় হঠাৎ করে সে কয়েকটা গাড়ির আওয়াজ শুনল রান্নাঘর থেকে। তানহা অবাক হয়ে বলল, আমাদের এলাকায় আবার কে গাড়ি নিয়ে আসলো? মর্জিনা বেগম ও মিহি সোফায় বসে গল্প করছিল নিজেদের মধ্যে। এমন সময় হঠাৎ তাদের বাড়ির দরজা খুলে যায়। মর্জিনা বেগম চমকে উঠে দাঁড়ান। মিহিও ভীষণ অবাক হয়। দরজা খুলে যাওয়ার পরই রাজকীয় ভঙ্গিতে তাদের বাড়িতে প্রবেশ করে শাহনওয়াজ সিদ্দিকী। তাকে দেখা মাত্রই মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চেনেন না, তাই তিনি বলে ওঠেন, কে আপনি? সাথে সাথে মিহি মর্জিনা বেগমের হাতে কনুই দিয়ে গুতা দিয়ে বলে, আম্মু সাবধানে কথা বলো। উনি এই শহরের বিখ্যাত মাফিয়া শাহনওয়াজ সিদ্দিকী। কথাটা শুনে মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়।
তিনি বিড়বিড় করে বলেন, হায় খোদা, ইনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম উনার সাথে? দাঁড়াও, আমার ব্যাপারটা বুঝতে দাও। শাহনওয়াজ সিদ্দিকী কারো পরোয়া না করে তাদের বাড়ির নরম সোফায় গা এড়িয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে। চারিদিকে তার সমস্ত গার্ডরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে। মর্জিনা বেগমের তো ভয়ে অজ্ঞান হওয়া জোগাড়। তিনি মিহির উদ্দেশ্যে বলেন, কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না আম্মু। এনাদের সাথে কথা বলার সাহস তো হচ্ছে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে যা না, গিয়ে তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। এমন সময় সেখানে উপস্থিত হন এই বাড়ির কর্তা আজগর ইসলাম। তিনি এসেই বলে ওঠেন, এ কি কে আপনারা? আর আমার বাড়িতে কি করছেন? একই সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনওয়াজ সিদ্দিকীর মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর সেই কানের দুলটা সোফার সামনে থাকা ডেস্কে রেখে বলেন, এটা দেওয়ার জন্য এসেছিলাম। তানহার হাত চলে যায় তার কানে। এটা তো তারই কানের দুল। কোনোভাবে হয়তো খুঁড়ে পড়ে গিয়েছিল। তানহার মনে এবার ভয় কাজ করতে শুরু করে। এই লোকটা কেন এই দুল নিয়ে এখানে এলো? মিহি এতক্ষণে সাহস করে বলে, আম্মু, এই দুলটা তো। মর্জিনা বেগমের তীক্ষ্ণ দৃষ্টি তানহার পানে। তানহার একটি কানে দুল নেই। শাহনওয়াজ এবার উঠে দাঁড়িয়ে তানহার দিকে তাকিয়ে বলে, কালকে রাতটা অনেক মজার ছিল। আশা করি এমন মজা আবারও হবে। তানহা বিস্ফোরিত চোখে শাহনওয়াজের দিকে তাকায়। শাহনওয়াজ এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একে একে তার সব গার্ডসরাও বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার চুলের মুঠি টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তার মানে আমি ঠিকই ভাবেছিলাম, রাতের আধারে নিজের দেহ বিক্রি করতে গিয়েছিলি তুই? তানহার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মিহিও নিজের মায়ের তালে তাল মিলিয়ে বলে, একদম ঠিক বলছো আম্মু। সবসময় তো সতী সাবিত্রী সেজে থাকে, এখন আসল আসল চেহারা বেরিয়ে এলো। দেখেছো এই মেয়ের বুদ্ধি কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে। নিশ্চয়ই অনেক টাকা কামিয়েছে। কথাটা শুনে মর্জিনা বেগমের চোখ জল করে উঠল। এর মাঝে তানহা অনেক আশা নিয়ে এগিয়ে গেল তার বাবা আজগর ইসলামের দিকে। করুণ স্বরে বলল, আব্বু বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি তো শুধু আজগর ইসলাম এক ধাক্কায় তানহাকে দূরে সরিয়ে বলেন, দূরে থাক আমার থেকে, খবরদার আমায় আব্বু বলে ডাকবি না। এই তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন রে? আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। ছি, আমার মেয়ে কিনা এসব করছে ভাবতেও আমার গা গুলিয়ে উঠছে। মিহি এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলে, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই অপবাদটাকে বিদায় করো। মর্জিনা বেগম বলেন, দাঁড়া, আমার আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে দে। কি বুঝলে তুমি আম্মু? যদি সত্যি এই শাহনওয়াজ সিদ্দিকের সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয় ওকে অনেক টাকা দিয়েছে। সে টাকার ভাগ না নিয়ে ওকে কিভাবে ছাড়ি? ঠিক বলছো তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তানহার কাছে গিয়ে তাকে টেনে তুলে বলেন, চল এক্ষুনি তোর রুমে গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। মানে মানে কেটে পড়তো এখান থেকে। বলেই তিনি তানহাকে টানতে টানতে তার রুমে নিয়ে যান। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগম ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলেন, অনেক হয়েছে তোর সতীপনা, এবার মানে টাকা বের কর। টাকা আম্মু। মা গো মা, কি নে কামু, কিসের টাকা মানে? কাল রাতে যে তুই ওই মাফিয়াটার বিছানায় গরম করেছিস, তার বিনিময়ে যে টাকা পেয়েছিস, তার কমিশন আমাদের দিবি না? তানহা বলে ওঠে। আমি এমন কিছু করিনি। মিহি তানহার চুল টেনে ধরে পড়ে, এই একদম অভিনয় করবি না।
এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনি ছেড়ে দিব ভেবেছিস? যা আয় করেছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি। মর্জিনা বেগম বলেন। বুঝেছি, ভালোই ভালোই তুই মানবি না। মিহি আয় তো, পুরো ঘর আমরা তন্নবন্য করে খুঁজবো। টাকা নিশ্চয় এখানে কোথাও রেখেছে। দুজনে পুরো ঘর এলোমেলো করে দেয়, কিন্তু এক কানা করিও পায় না। মিহি ক্লান্ত হয়ে পড়ে। কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্ত বেগে এগিয়ে যায় তারহার দিকে। তারহার চুলের মুঠি ধরে বলেন। ভালো ভালো বল, কোথায় রেখেছিস, না হলে। বলে তিনি তানহার কান থেকে সোনার দুল ও তার হাতে থাকা সোনার বালা খুলে নেন। তানহা অনুনয় স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কেড়ে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যান না। তিনি ওগুলো খুলে মিহির হাতে দিয়ে বলে, এ তো ভালো কথা, সোনার মেয়ে নয়। এবার যাই হোক, হ্যাঁ জায়গাটা দেখিয়ে দিয়ে আসি। বুড়ি মর্জিনা বেগম তানহাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেন। তারা হাজারো আকুতি করলেও সেসব কানে নেন না। দরজায় এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তানহা মর্জিনা বেগমের পায়ের কাছে বসে পরে বলে, দয়া করে আমায় বের করে দিও না আম্মু। আমি কোথায় যাব এখন? আমার যে এই শহরে আর কোনো আপনজন নেই। যেই নাঙের বিছানা গরম করেছিস তার কাছে যা, পারলে কিছু টাকা জোগাড় করে নিয়ে আসিস, না হলে এই বাড়িতে তোর আর কোনো ঠাঁই হবে না। বলে তানহার মুখের ওপর দরজা লাগিয়ে দেন তিনি। তানহা সেখানেই বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তানহা ভয়ে হাত দিয়ে কান ঢেকে ধরে। তানহা পুরোপুরি ভিজে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তানহার মাথায় কেউ ছাতা ধরে। তানহা অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই শাহনওয়াজ সিদ্দিকী। তানহা বলে ওঠে, আপনি? শাহনওয়াজ গভীর স্বরে বলে, আমার গাড়িতে উঠে বসো। আপনার জন্য আমার আজ এই দশা। আপনার জন্য সবাই আমাকে ভুল বুঝেছে। আমি আপনার সাথে কোথাও যাব না। শাহনওয়াজ নিজের ধৈর্য বজায় রেখে বলে, নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে। না হলে কি? আমাকে বাড়ি থেকে বের করেও আপনার শান্তি হয়নি? এবার কি জানে মারতে চান? বলি ডুকরে কেঁদে ওঠে। শাহনওয়াজ বিরক্তিতে জাতীয় শব্দ করে পড়ে, নারী জাতির এই এক সমস্যা, কিছু হতে না হতেই ভ্যা করে কাঁদবে। বলেই সে তানহাকে আচমকা করে তুলে নেয়। তানহা অবাক হয়ে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। হুশ, নো মোর ওয়ার্ডস। বলেই শাহনওয়াজ তানহাকে গাড়িতে তুলে দেয়। তানহা ভয়ে চিৎকার করতে শুরু করে। সে বলে, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? শাহনওয়াজ ঠাট্টা করে বলে, তোমায় বন্দর থেকে পাচার করে দেব। তানহা ভয়ে জড়িয়ে যায়। শাহনওয়াজ তানহারের অবস্থা দেখে হেসে ফেলে, বিড় করে বলে, পাগলি একটা। তানহা ভয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। সে সমানে আল্লাহর নাম নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এই শাহনওয়াজ সিদ্দিকী তাকে সত্যি সত্যি পাচার করে দেবে। আচমকা গাড়িটা এসে থামে চট্টগ্রামের অন্যতম বিলাসবহুল শপিং মল সেন্টার পয়েন্টের সামনে। শাহনওয়াজ গাড়ি থেকে নেমে তানহার দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়ে, নেমে এসো গাড়ি থেকে। তানহা আশেপাশে তাকিয়ে দেখে বলে, এটা তো বন্দর না, শপিং মল মনে হচ্ছে। আমাকে এখানে কেন আনলেন? বেশি কথা না বলে চুপচাপ নেমে এসো। তানহা আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নামে। শাহনওয়াজ তানহার হাত শক্ত করে ধরে। তানহা একটু বিব্রত বোধ করে, কিন্তু শাহনওয়াজ সেসবকে পাত্তা না দিয়ে তানহাকে এক প্রকার টেনে নিয়ে যায় নিজের সাথে। শাহনওয়াজ শপিং মলে প্রবেশ করা মাত্রই আশেপাশের অনেক উৎসুক মানুষের দৃষ্টি তার দিকে থেতু হয়। তানহাকেও অনেকে দেখছিল অবাক চোখে। এতে সে আরও মিলিয়ে যায়। শাহনওয়াজ আচমকা তানহাকে নিয়ে একটা ফোনের শোরুমের সামনে এসে বলে, তোমার কি কোনো ফোন আছে?
তানহা আমতা করে বলে, ফোন বলতে একটা বাটন ফোন আছে, অনেক দিনের পুরনো। ও, বুঝলাম। বলেই সে তানহাকে নিয়ে শোরুমে প্রবেশ করে। শাহনওয়াজ দেখেই শোরুমের মালিক এগিয়ে এসে বলে, আরে স্যার, আপনি! কি সৌভাগ্য আমার, আপনার পা পড়েছে আমার এখানে। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শাহনওয়াজ বলে, আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দেখান। এই স্যারকে আইফোন 16 এর সেরা মডেলগুলো দেখাও। কিছুক্ষণের মাঝেই অনেক ফোন এনে রাখা হয়। তানহা বুঝতে পারে না এসব কি হচ্ছে। শাহনওয়াজ তানহার উদ্দেশ্যে বলে, এখান থেকে একটা ফোন বাছাই করে নাও। আমি? হ্যাঁ, তুমি। কিন্তু আমি ফোন নিয়ে কি করব? কেটে কেটে খাবে রাস্কেল একটা। নিতে বলেছি, নাও একটা পছন্দ করে। শাহনওয়াজের ধমক খেয়ে তানহা চুপ হয়ে যায়। অতঃপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে। নিজের বান্ধবীদের কাছে সে শুনেছিল এই আইফোনের কথা, কিন্তু কখনো চোখে দেখেনি। সবাই তো এই ফোনের পাগল। তানহা কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ হবে তার। সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল। অতঃপর শাহনওয়াজ তানহাকে নিয়ে বেনারসি শাড়ির শোরুমে গেল। সবচেয়ে দামি কিছু শাড়ি দেখানো হলো তাকে। সেখান থেকে তানহা চুপচাপ একটা শাড়ি বেছে নিল। এছাড়াও আরও কিছু দামি পোশাক কিনল। তানহা তো কিছুই বুঝতে পারছিল না। নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে এসে বিড় করে বলে, এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি? উনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন। তাহলে এসবের কি মানে? এরপর শাহনওয়াজ তানহাকে আরো অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারির শপে যায়। চারিদিকে সোনা হীরার এত দামি দামি গহনা দেখে তানহা একদম হা হয়ে যায়। শাহনওয়াজকে দেখেই জুয়েলারি শপের এক কর্মকর্তা এগিয়ে এসে বলে, বলুন স্যার, কি লাগবে আপনার? এই ম্যামের জন্য কিছু ডায়মন্ড ও গোল্ডের লাক্সারিয়াস গহনা দেখাও। কানের দুল থেকে শুরু করে হাতের বালা সব যেন থাকে। জি স্যার। সহসাই তানহার সামনে বিভিন্ন মডেলের অনেক গহনা হাজির করা হয়। তানহার চোখ ধাঁধিয়ে যায় একসাথে এত গহনা দেখে। শাহনওয়াজ তাকে বলে, এখান থেকে পছন্দ করে নাও। তানহা বলে, আমি তো বুঝতেই পারছি না কি নেব। এত গহনা আমি কখনো চোখে দেখিনি। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, সব গহনা প্যাকেজ করে দিন। এত গহনা কিনবেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করে তাকায় তানহা। শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, হ্যাঁ, কিনবো। কোনো সমস্যা? তানহা মাথা নাড়ায়। সবকিছু কেনা শেষে তারা শপিং মল থেকে বের হয়। তাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে পাহাড়দাররা, তাই তানহা পালাতেও পারছিল না। কিন্তু এসব কিছু তার সুবিধারও ঠেকছিল না। তাই বাইরে এসে এসে শাহনওয়াজকে প্রশ্ন করে, আপনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন। তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন? কোরবানির আগে তো কোরবানির পশুর একটু যত্ন করতে হবে, তাই না? তার মানে আপনি আমায় সত্যি পাচার করবেন? হুম। তানহার চোখে জল চলে আসে। তার মনে যে আশা জেগেছিল সেই আশা যেন ভেঙে গেল। একই সময়ে আকবর এসে উপস্থিত হয় শাহনওয়াজের সামনে। সে এসেই মাথা নত করে বলে, স্যার, আমায় ডেকেছিলেন? হুম, তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও, সকল নিউজ পেপার এবং টিভি চ্যানেলে খবর দাও, আগামী শুক্রবার শাহনেওয়াজ সিদ্দিকীর শুভ পরিণয় সম্পন্ন হবে। দেশি বিদেশি আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও। আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি চাই না আয়োজনে কোনো কমতি থাকুক। 16 সিঙ্গার ফুকিয়ে বিয়ে হবে আমার, যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে থেকে যাবে। তানহা অবাক হয়ে বলে, বিয়ে? শাহনওয়াজ তানহার দিকে তাকিয়ে আর কিছু না বলে তাকে গাড়িতে উঠতে ইশারা করে। তানহাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসে। চট্টগ্রামের সমস্ত খবরের কাগজ, নিউজ পেপার সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ের খবর। শুধু তাই নয়,
পাত্রীর নাম যে তানহা এটাও দেখানো হয়েছে। টিভি খুলতেই এই সংক্রান্ত নিউজ দেখে চমকে উঠলেন মর্জিনা বেগম। সাথে সাথে উঠে চলে গেলেন মিহির রুমে। মিহি তখন ঘুমাচ্ছিল। মর্জিনা বেগম মিহিকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, এই মেহি ওর দেখ কি কাণ্ড হয়ে গিয়েছে। মিহি বিরক্তির স্বরে বলে, এভাবে আমার ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটারি পেয়েছো। লটারি নয় রে, পুরো হীরের খনি পেয়েছি। হীরের খনি? হ্যাঁ রে, ওই শাহনওয়াজ সিদ্দিকী নামে যে মাফিয়াটা আমাদের বাসায় এসেছিল, সে নাকি তানহাকে বিয়ে করতে চলেছে। মিহি হতবাক স্বরে বলে, এসব কি বলছো তুমি আম্মু? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিকই আছে, বিশ্বাস না হলে তুই ফোনে খুঁজে দেখ। মিহি তড়িঘড়ি করে ফেসবুকে প্রবেশ করে। সাথে সাথে এ সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তাজ্জব বনে যায়। নিজের মায়ের উদ্দেশ্যে বলে, তুমি তো ঠিকই বলছিলে আম্মু, কিন্তু এতে আমাদের কি ফায়দা? ওই তান্হাকে তো তুমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছো। মর্জিনা বেগম বলেন, আমি কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাঁস বের হবে। এখন কি করবো সেটাই ভাবছি। মিহির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে, তান্হা যেমনই হোক মনের দিক থেকে অনেক সহজ সরল। যদি আমরা ওর সামনে গিয়ে একটু ন্যাক্কা কান্না করতে পারি তাহলে ও গলে যাবে। ঠিকই বলেছিস, আমি এটাই ভেবেছিলাম। আমি যাই, তোর আব্বুর সাথে কথা বলে আসি। তানহা তো শাহনওয়াজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়েছে। এত বড় বাড়ি সে জীবনে চোখেও দেখেনি। বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ, আর সেখানে কত দামি দামি আসবাবপত্র। তানহার দু চোখ পুরো ছানা বড়া হয়েছে। তানহা চারিদিকে পর্যবেক্ষণই করছিল। এমন সময় একজন মধ্যবয়সী মহিলা তার দিকে এগিয়ে এসে বলে, আপনি তানহা ম্যাডাম? তানহা বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে কেন ম্যাডাম বলছে। তবুও সে মাথা নাড়ায়। বাহ, আপনি তো দেখতে মাশাআল্লাহ। স্যারের পছন্দ আসলেই সুন্দর। একটু সাজগোজ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তানহা বলে, আমাকে সাজতে হবে কেন? ও মা, আর এক সপ্তাহ পর আপনার বিয়ে। আপনাকে তো এখন সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে। তানহা যেন আকাশ থেকে পড়ে। সে তো জানতো যে শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ে হতে চলেছে, কিন্তু তার বিয়ের কথা উঠছে কেন? তানহা বলে, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার বিয়ে হবে কেন? ওই ওই শাহনওয়াজ সিদ্দিকী তো আমার পাচার। বলতে গিয়ে থেমে যায় তানহা। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, হ্যাঁ ঠিকই ভেবেছ তুমি। সামনের শুক্রবার তোমায় পাচার করে দেব। এজন্য বলছি সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো, যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পাই। তানহা দাঁত চিবিয়ে বলে, মোটেই আমি ভালো করে সাজবো না, একদম পেতনির মতো সাজবো, তারপর দেখি আমায় কে পছন্দ করে। শাহনওয়াজ এবার এগিয়ে এসে তানহার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই পেতনিকেও নিজের ঘাড়ে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই, বুঝলে পাগলি? তানহা একটি বড় সোফায় গা এলিয়ে বসে আছে। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য। তানহাও বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে। তার কাছে এই সব কিছুই যেন নতুন অভিজ্ঞতা। সৎ মা ও বোনের অত্যাচারে বড় হওয়া তানহার মৌলিক চাহিদাগুলোই কখনো পূর্ণতা হতো না। সেখানে আজ সে এত কিছু উপভোগ করতে পারছে, তানহার কিছুটা ভালো লাগছে। আবার শাহনওয়াজের গতকালকের বলা কথাগুলোর জন্য খারাপও লাগছে। কিছু সময় পর তানহাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখানে খুব সুন্দর একটি লাল গাউন পরিয়ে সাজানো হয় তানহাকে, সাথে ম্যাচিং প্যান্ডেন্ট। তানহা আয়নায় যখন নিজের প্রতিবিম্ব দেখে তখন যেন সে নিজের দুই চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যে যে এত সৌন্দর্য লুকানো ছিল তা সে নিজেও জানত না। তানহা এমনিতে দেখতে সুন্দর, তবে এভাবে সাজার পর তার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। তানহা আয়নায় নিজেকে দেখছিল, তখন নিজেই নিজেকে চিনতে পারছিল না। এমন সময় শাহনওয়াজ সেখানে উপস্থিত হয়ে একদম তানহার পেছনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়েই তানহার হৃদস্পন্দন দ্রুত হয়।
শাহনওয়াজ বাঁকা হেসে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো। এখন তো মনে হয় তোমাকে বিক্রি করে সত্যি অনেক টাকা পাওয়া যায়। সাথে সাথে তানহার হাসি মুখ মিলিয়ে যায়। শাহনওয়াজ কিছুটা দূরে সরে আসে তানহা থেকে। শাহনওয়াজের সেক্রেটারি আকবর আর চোখে সবটা পর্যবেক্ষণ করছিল। শাহনওয়াজের এই পরিবর্তন তাকেও ভাবাচ্ছে। শাহনওয়াজ তো শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, তারপর আবার তার সব বায়োডাটা জোগাড় করলো, অতপর এভাবে নিজের ম্যানশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে। আকবর বুঝতে পারে না কি চলছে তার বসের মনে। এর মধ্যে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে এসে বলে, স্যার, বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য। ওনারা তানহা ম্যাডামের সাথে দেখা করতে যাচ্ছে। তানহা অবাক স্বরে বলে, আমার সাথে? শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, আজ আমার জন্য একটি স্পেশাল দিন। আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না, তাই যারাই এসে থাকুক তারা যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। তানহা সহসা এগিয়ে এসে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলে, ওনারা কারা, কিছু বলেছে? বলেছে ওনারা নাকি আপনার মা ও বোন। তানহা বলে ওঠে। ওনাদের ভেতরে আসতে দিন। শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে, আমি ওনাদের এখানে অ্যালাউ করব না। তানহা আকুতির স্বরে বলে, দয়া করুন আমার উপর, আমি অনুরোধ করছি আমাকে ওদের সাথে কথা বলতে দিন। শাহনওয়াজ তানহার কথা শুনে বিরক্তিতে পুরো কুচকায়। মনে মনে ভাবে, কি দিয়ে তৈরি এই মেয়ে? যারা ওকে এভাবে বাড়িতে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠছে। শাহনওয়াজ তবুও নরম হয় না, চোর শক্ত করে বলে, এটা আমার ম্যানশন, এখানে আমি যা বলবো তাই শেষ কথা। তানহার দু চোখে বিন্দু বিন্দু জল জমে শাহনওয়াজের কথায়। তানহার দু চোখে জল দেখে শাহনওয়াজের মনে কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম অন্যরকম হিন্দোলে কেঁপে ওঠে সে। তার মতো শক্ত ব্যক্তিত্বের মানুষও নরম হতে বাধ্য হয়। কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটি গার্ডকে বলে, ওনাদের ভেতরে আসতে দিন। কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনের এক প্রকার দৌড়াতে দৌড়াতে সিদ্দিকী ম্যানশনে প্রবেশ করে। দুজনেই চোখ মুখ বিস্ময়ে ফেরে পড়ে। চারিদিকে এত আলোকসজ্জা, এত দামি দামি সব জিনিস আর এত বড় বাড়ি, এসব তাদের কল্পনার রাজ্যের থেকেও সুন্দর। মিহি ফিস ফিস করে বলে, আম্মু, এত পুরো রাজপ্রাসাদ। মর্জিনা বেগম বলে, হ্যাঁ, দেখছি রে। যাই হোক, ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত হ। ওই তানহাকে আমি কিছুতেই একা এই রাজপ্রাসাদে রাজত্ব করতে দেব না। বলেই তিনি এগিয়ে যান তানহার দিকে। তানহাও মৃদু স্বরে বলে, আম্মু, মিহি, তোমরা এখানে? দুজনেই পরিকল্পনা মতো তানহার পায়ের কাছে বসে পড়ে। তানহা তো পুরো বিস্ময়ে থ বনে যায়। তাকে আরো অবাক করে দুজনে কাঁদতে শুরু করে দেয়। শাহনওয়াজ বিড় বিড় করে বলে, ননসেন্স ড্রামা। তানহা বলে, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? মিহি বলে, আমরা অনেক অন্যায় করেছি আপু, তার ফল এখন আব্বু পাচ্ছে। আব্বু, কি হয়েছে আব্বুর? মর্জিনা বেগম বলেন, তোর আব্বু ভীষণ অসুস্থ রে। তুই বাড়ি থেকে বের হওয়ার পরই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, একেবারে যায় যায় অবস্থা। মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলেছি। তানহার বুক ছাদ করে ওঠে। কোথায় আব্বু? আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। আমি ওনার কিচ্ছু হতে দিব না। শাহনওয়াজ আকবরকে ইশারা করতেই আকবর এগিয়ে এসে বলে, আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তানহা তবু শান্ত হতে পারে না। সে বলে, আমি আমার আব্বুর সাথে দেখা করতে চাই। এটা সম্ভব নয়, আজ আপনার এঙ্গেজমেন্ট। তানহা হতবাক স্বরে বলে, কি বলছেন এসব? আমার এঙ্গেজমেন্ট মানে? মিহি বলে ওঠে, এত অবাক হচ্ছি কেন আপু? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আজ তো তোর আর শাহানা সিদ্দিকীর এঙ্গেজমেন্ট। তানহা পুরো জমে যায়। সে তো এসব কিছু জানতো না।
শাহনওয়াজের দিকে তাকাতেই সে চোখ ফিরিয়ে বলে, তোমার কোথাও যাওয়া হবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু মর্জিনা বেগম বলে ওঠেন, উনি তো ঠিকই বলেছেন, তাকে এখন কোথাও যেতে হবে না। ওনারা তো বলেছেন ডাক্তারের ব্যবস্থা করবেন, ধরাবো ঠিক হয়ে যাবে। আমি আর মিহিও খুব ক্লান্ত রে। তানহা বলে। আমি খেয়ালই করিনি। সে শাহনওয়াজের দিকে তাকিয়ে বলে, আম্মু আর মিহিকে এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ, আর পারলে আম্মুকেও নিয়ে আসুন। শাহনওয়াজ কিছু বলতে যাবে, কিন্তু তানহার আকুতি ভরা টলটলে চোখ দেখে থেমে যায়। আকবরকে কিছু একটা ইশারা করতেই সে বুঝে যায়। মর্জিনা বেগম ও মিহির কাছে গিয়ে বলে, চলুন আমার সাথে। আকবর তাদের গেস্ট রুমে নিয়ে যায়। এত সুন্দর রুম দেখে তাদের শোক যেন মুহূর্তেই উড়ে যায়। দুজনেই নরম বিছানায় গা এড়িয়ে দেয়। মিহি বলে, বাহ, কি নরম বিছানা, একদম তুলোর মতো। রুমটা কত সুন্দর। সে সব জিনিসপত্র হাত বুলিয়ে দেখে। আকবর বিড় করে বলে, এনাদের তো অভিনয়ের জন্য নোবেল দেওয়া উচিত। এখনই কিরকম মরা কান্না কাঁদছিল, আর এখন দেখো। মর্জিনা বেগম আকবরকে এভাবে তাকাতে দেখে বলেন, এভাবে কি দেখছো? আমি এই বাড়ির হবু মালিকিনের মা, বুঝলে? আমার দিকে এভাবে তাকাবে না। আকবরের ইচ্ছা করছিল মুখের ওপর কিছু কথা শুনিয়ে দিতে। অনেক কষ্টে সে নিজেকে শান্ত করল। এর মাঝে শাহনওয়াজ কল দিল তার ফোনে। হ্যালো স্যার, বলুন। কি বুঝলে? সবটাই ওদের অভিনয় স্যার। সেটা আমি আগেই জানতাম। শোনো, ওদের উপর নজর রাখো। আমি চাইনি আজকের দিনে তানহার মন খারাপ হোক, তাই ওদের এখানে থাকতে দিয়েছি। কিন্তু ওদের উপর আমার একটু বিশ্বাস নেই। আজ যেন কোনো ঝামেলা হয়। জি স্যার। শাহনওয়াজ ফোনটা রেখে দেয়। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারের এত নমনীয় রূপ আমি কখনো দেখিনি। কেন উনি ওই মেয়েটার সামনে বারবার দুর্বল হয়ে পড়ছে? শুধুই কি প্রতিশোধের নেশা নাকি? তার ভাবনার মাঝে আসগর ইসলাম দৌড়ে রুমে এলেন। এসে দল আনন্দে লাফিয়ে মর্জিনা বেগমের উদ্দেশ্যে বলেন, তাহানার ভাগ্যটা সোনায় গড়া, দেখেছিস? আকবর ভ্রু কুচকে বলল, এনার নাকি যায় যায় অবস্থা ছিল, এখন তো দেখছি ডিস্কো ডান্সার, পুরো ড্রামাবাজ পার্টি। তানহার দু চোখ খুঁজে চলেছে শাহনওয়াজ সিদ্দিকীকে। লোকটার থেকে অনেক কিছু জানার আছে তার। যেই লোকটা কাল অবধি তাকে পাচার করতে চাইছিল, আজ হঠাৎ কেন সে তার সাথে এঙ্গেজমেন্ট করতে চাইছে, কেন তাকে বিয়ে করতে চাইছে, এই সব প্রশ্নের উত্তর জানতে চায় তানহা পুরো ম্যানশন জুড়ে খুঁজতে হঠাৎ শাহনওয়াজের দেখা পায়। শাহনওয়াজ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে গল্প করছিল। তানহা বেশি কিছু না ভেবে শাহনওয়াজের কাছে চলে যায়। শাহনওয়াজের একদম মুখোমুখি দাঁড়িয়ে হালকা কেশে বলে, শুনুন, একটু এদিকে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। শাহনওয়াজ ভ্রু কুচকে বলে, এখন আমি ব্যস্ত আছি, পরে। এমন সময় একজন ব্যক্তি বলে ওঠে, যান, নিজের হবু বউয়ের কথা শুনে আসুন, নাহলে বিয়ের পর দেখবেন প্রত্যেক দিনই একই বিষয় নিয়ে খোঁচা দিবে। আমার মিসেসও এমন করে। এহেন কথা শুনে তানহার বেশ অস্বস্তি বোধ হয়। শাহনওয়াজ তানহার হাত আলতো করে ধরে বলে, বেশ, চলো শুনি তোমার কথা। কিছুটা দূরে নিরিবিলি স্থানে আসে দুজনে। শাহনওয়াজ তানহার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি বলবে বলো। তানহা নিজের মনে সাহস সঞ্চার করে প্রশ্ন করে বসে, আমাকে কেন বিয়ে করতে চান আপনি? শাহনওয়াজ বিরক্তিতে চ জাতীয় শব্দ করে বলে, এটা জানার জন্য তুমি আমায় এভাবে ওখান থেকে নিয়ে এলে? জানো আমার কত জরুরি কথা ছিল। আমার কাছেও এটা জানা জরুরি যে আপনি কেন আমায় বিয়ে করতে চান। আপনার আচরণ আমার সুবিধার লাগছে না। আর তানহা আর কিছু বলতে যাবে তার আগেই আচমকা শাহনওয়াজ তানহাকে দেয়ালের সাথে চেপে ধরে।
তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ওষ্ঠধর দখল করে নেয় নিজের পুরো ওষ্ঠধরায়। তানহা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। শাহনওয়াজ এভাবেই গাঢ় চুম্বন এঁকে দেয় তানহার ওষ্ঠে। তানহা একদম বরফের মতো জমে যায়। শাহনওয়াজের হাত খেলে যায় তানহার নরম শরীরে। ব্যাপারটা আরো গভীর যাবে তার আগে হঠাৎ করে পেছন থেকে আকবর করে ওঠে, স্যার, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা। বলতে বলতে সে থেমে যায় এই দৃশ্য দেখে। অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। তানহা তো লজ্জায় একদম মাটির সাথে মিশে যাবার জোগাড়। সে শাহনওয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাহনওয়াজ আকবরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে। ব্যাড টাইমিং আকবর। আকবর নিজেও ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলতে পারছিল না। এদিকে তানহা তখনও ঘোরের মধ্যে ছিল। শাহনওয়াজ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আশা করি নিজের প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যদি এখনও কোনো সন্দেহ থাকে তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো মুভি না হয় বিয়ের পর দেখে নিও। বলে সে একদম অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে যায়। আকবরও তার পিছু পিছু যায়। এদিকে বেচারি তানহা নিজের ঠোঁটে হাত বুলিয়ে ভরে ওঠে, এটা কি হলো? কি বোঝাতে চাইছেন উনি? মিহি 2-3 ঘন্টা থেকে আয়নার সামনে বসে মেকআপ করে চলেছে। নিজেকে সাজাতে কোনো কিছুর কসুর রাখতে চাইছে না সে। নিজেকে সুন্দর দেখানোই তার লক্ষ্য। মিহির সাজের মাঝে মর্জিনা বেগম এসে বলেন, সাজ আরও সুন্দর করে ছাস। আজ এই এঙ্গেজমেন্ট নিশ্চয় অনেক বড় লোকের আগমন ঘটবে। যে করে হোক তোকে একটা বড় লোক ছেলে পটাতেই হবে। একবার যদি তুই কোনো বড় লোক ছেলেকে পটাতে পারিস তাহলে কেল্লাফাতে। তাহলে আমাদের আর এই তানহাকে আর এত তেল দিয়ে চলতে হবে না, বুঝলি? মিহি সাজতে সাজতে বলে, তুমিও আমার আশেপাশে বসো আম্মু, তোমাকেও সাজিয়ে দিচ্ছি। এখানে তো সব সময় বিজনেসম্যান এসেছে দেখছি, তোমাকেও কেউ পছন্দ করে নিতে পারে। কি বলছিস এসব? আরে ভুল কিছু বলছি না, একবার ভেবে দেখো, আব্বুর সাথে সংসার করে তুমি কি কোনো সুখ পেয়েছো? মর্জিনা বেগম বলেন, কথাটা ভুল বলিসনি। যখন যুবতী ছিলাম কি রূপ ছিল আমার। এলাকার সব ছেলেরাই পাগল ছিল আমার জন্য, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল না রে। তাই তো এক বিপত্তির এক বাচ্চার বাপকে, যাই হোক বাদ দে সব। এখন তুই নিজের উপর গুরুত্ব দে। আমার ভাগ্য যাই হোক, তোকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই। সুন্দর করে নিজেকে তৈরি করে নে, কোনো কমতি যেন না থাকে। তানহা ও শাহনওয়াজের এঙ্গেজমেন্টের সময় হয়ে এসেছে। তানহার পরনে লাল গাউন, শাহনওয়াজের পরনে সাদা ক্লাসিক শার্টের ওপর ব্লেজার ও টেইলর্ড ফিট ব্লেজার প্যান্ট। দুজনকে পাশাপাশি ভীষণ সুন্দর লাগছে। এঙ্গেজমেন্টের সময় ঘনিষ্ঠ আসতেই শাহনওয়াজ এগিয়ে এসে তানহার দিকে হাত বাড়িয়ে দেয়। তানহা কাঁপা কাঁপা হাতে শাহনওয়াজের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। এরপর শাহনওয়াজ আলতো করে তানহাকে টেনে নেয় উঁচু করে তৈরি করা মঞ্চটিতে। ঠিক তখনই হল ঘরের সব আলো নিভে গেল। শুধু মঞ্চের উপর এক ফালি আলো এসে পড়ল তাদের দুজনের ওপর। যেন এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই, শুধু শাহনওয়াজ আর তানহা। এক ঝলকে যেন তাদের চারপাশে সবকিছু ঝাপসা হয়ে গেল। এই প্রথমবার এত কাছাকাছি তারা তাদের হৃদস্পন্দন একই তারে পাচ্ছে। আশেপাশের সবাই তাদের জন্য হাততালি দিতে থাকে। সাথে সাথেই হঠাৎ করে মঞ্চে বেজে ওঠে একটা খুব সুন্দর গান। শাহনওয়াজ তানহার সাথে মিলে নাচতে শুরু করে দেয়। নাচতে নাচতে দুজনে যেন দুজনের মাঝে হারিয়ে যায়। তারা বুঝতে পারে না তার মনে কেমন জানি অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা তার কাছে একদম নতুন। যখন শাহনওয়াজ সিদ্দিকী তাকে কাছে টেনে নিচ্ছিল তখন সবটাই তার কাছে সবটা মনে হচ্ছিল। জন্ম থেকে কখনো কারো ভালোবাসা পাওয়া না না পাওয়া মেয়েটা যেন প্রথম কারো থেকে হৃদয় ভেদি ভালোবাসা পাচ্ছিল। নাচ শেষ হতেই সবার হাততালির আওয়াজ শোনা যায়। সবাই তাদের উৎসাহ দিচ্ছিল, প্রশংসা করছিল।
কিন্তু দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিল তাদের দিকে। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। সেই আগুন যেন এই সুন্দর ভালোবাসাকে দগ্ধ করে দেবে। সময় হয়ে আসে আংটি বদলে। মর্জিনা বেগম, মিহি, আসগর ইসলাম এরা সবাই এসে দাঁড়িয়ে পড়ে সামনে। এতক্ষণ সবাই খেতে ব্যস্ত ছিল। মর্জিনা বেগম বলে ওঠেন, ইস, কত রকমের সুস্বাদু খাবার, এত খাবার জন্মেও খাইনি। এমন সময় আকবর এসে বলে, স্যালাইন লাগালে বলবেন। যত খাবার খেলেন ঠিকমতো হজম হবে কিনা সন্দেহ। মিহি তেতে উঠে বলে। ঠিকঠাকভাবে কথা বলুন। আকবর মিহির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আর আটা ময়দা বাকি ছিল না, থাকলে সেগুলো মুখে লাগিয়ে নিতেন। মিহি ভাব নিয়ে বলে, আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে, তা দেখেই বুঝি আপনার হিংসা হচ্ছে খুব, তাই না? আকবর ভাবা চাকা খেয়ে যায়। এই আটার বস্তাকে দেখে তার কিনা হিংসা হবে। এদিকে শাহনওয়াজ তানহার হাতে আংটি পরানোর জন্য প্রস্তুত হয়। আংটিটা পরাতে যাবে এমন সময় এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর বলে ওঠে, আমাকে ছাড়াই নিজের এঙ্গেজমেন্ট করে নিচ্ছ শাহনওয়াজ সিদ্দিকী? একটু অপেক্ষা তো করতে পারতে। শাহনওয়াজ সামনে তাকিয়ে অবাক স্বরে বলে। আফনান, আফরান এগিয়ে এসে বলে, তোমার জীবনে এত স্পেশাল একটা দিনে আমি আসবো না সেটা ভাবলে কিভাবে? বলি এগিয়ে আসে আফরান সিদ্দিকী। আমার বাড়ি, আমার পরিচয় সব তো দখল করে নিয়েছো, এখন আমার পছন্দের মেয়ের দিকেও নজর দিয়েছো। শাহনওয়াজ অবাক চোখে তাকালো আফরান সিদ্দিকের দিকে। আফরানের চোখে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তানহা তো একদম হতবাক হয়ে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আফরান এগিয়ে এসে হালকা হেসে বলল, আরে মজা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলে নাকি? চিল, তোমার খুশিতে অংশ নিতে এলাম। শাহনওয়াজ আফরানের এমন ঠাট্টা ভালোভাবে নেয় না। আকবরের উদ্দেশ্যে বলে, ওকে ভিতরে নিয়ে গিয়ে বসতে দাও। আফরান বসে। এখানে বসার জন্য তো আমি আসিনি, তোমাকে আর তোমার হবু স্ত্রীকে নতুন জীবনের জন্য শুভকামনা দিতে এসেছি। বলেই সে একটি ফুলের তোড়া নিয়ে এগিয়ে এসে তানহার হাতে দিয়ে বলে, শুভকামনা ভাবি, আশা করি আপনার বিবাহিত জীবন সুখের হবে। বলেই ফিচেল হাসে। তানহা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। শাহনওয়াজ তখনও হাতে আংটি নিয়ে দাঁড়িয়েছিল দেখে আফরান বলে, আংটিটা পরিয়ে দাও, ভাবি আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? শাহনওয়াজ এবার আলতো করে তানহার হাতে আংটি পরিয়ে দেয়। অতঃপর তানহাকে ইশারা করে তানহাও পরিয়ে দেয়। আফরান সিদ্দিকী হাততালি দিয়ে বলে, বাহ, কি সুন্দর মানিয়েছে দুজনকে, কারণ নজর না লাগুক। আকবর বিড়বিড় করে বলে, নজর দেওয়ার মানুষ তো চলে এসেছে। আফরান এবার আকবরের দিকে ফিরে বলে, কি হয়েছে আকবর, তোমার মুখ দেখে কেন জানি মনে হচ্ছে আমার এখানে আসায় তুমি খুশি হওনি। আকবর কিছু বলল না জবাবে, নিজের শান্ত ভাব বজায় রাখলো। এর মধ্যে শাহনওয়াজ বলল, বিনা দাওয়াতে যখন আমার এঙ্গেজমেন্টে এসে গেছো, তাহলে গিয়ে খেতে বসে পড়ো, আমি আসছি। শাহনওয়াজ যে তাকে অপমান করতে চাইল এটা বুঝে আফরান সিদ্দিকের মুখের হাসি মিলিয়ে গেল। তবে সে দমে গেল না। মনে মনে বলে, শুরু থেকে তুমি আমার সাথে যা যা করেছো তার পাই টু পাই হিসাব নেওয়ার সময় এসে গেছে। এতদিন ধরে আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, তোমার দুর্বলতার এবার সেটা পেয়ে গেছি। বলেই তানহার দিকে তাকিয়ে হালকা হাসে। শাহনওয়াজ আচমকা তানহার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। চোখের ভাষাতেই বুঝিয়ে দেয় এদিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবে। আফরান সিদ্দিকী আরামসে বসে চিকেন লেগ পিসে কামড় বসায়। আকবর এটা দেখে বিরক্তির চাহনি দিয়েছিল। আফরান সেটা খেয়াল করে বলে, খাবে? আকবর কিছুই বলে না। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, তুমি খাও, ওটা খাবার জন্যই তো এসেছো। এটা ঠিক না শাহনওয়াজ, আমি তোমার খুশিতে অংশীদারি হতে এলাম আর তুমি আমায় খাওয়ার খোটা দিচ্ছ। শাহনওয়াজ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করতে চায়।
কারণ আজকের দিনে সে কোনো ঝামেলা করতে চায় না। এর মাঝে আফরান উঠে দাঁড়িয়ে বলল, আজ তুমি যা কিছু পেয়েছো সবটাই তো আমার পর কথা ছিল। আমার বাবার তিল তিল করে গড়ার সাম্রাজ্য তুমি ভোগ করছো, যাকে আমার বাবা রাস্তা থেকে তুলে এনেছে, আর আমি তার নিজের ছেলে হয়েও জানি না তুমি কিভাবে বশ করেছিলে আমার বাবাকে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পরবর্তী মাফিয়া কিং তোমায় বানিয়ে গেল। শাহনওয়াজ এবার আফরানের মুখোমুখি হয়ে বলে, এটা প্রাচীনকালের রাজতন্ত্র নয় আফনান, যে বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে। এটা হলো মাফিয়া সাম্রাজ্য। এখানে ক্ষমতা, শক্তি আর যোগ্যতাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমার যোগ্যতা ছিল জন্যই আনোয়ার স্যার তার পরবর্তী মাফিয়া কিং হিসেবে আমায় নির্বাচন করেছেন। আফরানের চোখ দুটো এবার আরো হিংস্র হয়ে উঠল। তার মনে পড়ে গেল অতীতের স্মৃতিগুলো। চট্টগ্রামের মাফিয়া কিং আনোয়ার হাওলাদারের একমাত্র ছেলে ছিল সে। তাই ছোটবেলা থেকেই সবাই তাকে ভবিষ্যতের মাফিয়া কিং ভাবত, সে নিজেও তাই ভাবত। কিন্তু আফরান যখন অনেক ছোট তখন তার বাবা কোথা থেকে যেন এই শাহনওয়াজকে নিয়ে আসে। সে সময় শাহনওয়াজের পরনে ছিল জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা ছিল মলিন, দেখেই মনে হয়েছিল কোনো পথশিশু। আফনান তো প্রথম দিকে ঘৃণায় ওর পাশেই যেত না, নিজেদের বন্ধুদের নিয়ে ওকে কম বুড়িও করেনি। কিন্তু শাহনওয়াজের প্রতি আনোয়ার হাওয়ালদার অনেক প্রসন্ন ছিলেন। তিনি এমনকি শাহনওয়াজকে নিজের পদবি দেন, নিজের ছেলের মতো দেখতে থাকেন। এমনকি এক সময় তো আফরানের থেকে শাহনওয়াজকে তার প্রিয় হয়ে ওঠে। সবাই শাহনওয়াজকে বলতো তার ডান হাত। এত কিছুর পরেও আফরানের এটা বিশ্বাস ছিল যে তার আর যাই হোক না কেন তার বাবা অন্তত তাকে পরবর্তী মাফিয়া কিং করবে। কিন্তু দিন শেষে তার সেই আশাও ভেঙে গেল যখন তার বাবা মৃত্যুসজ্জায় তাকে নয় বরং এই শাহনওয়াজ সিদ্দিকীকে পরবর্তী মাফিয়া কিং ঘোষণা করল। যদিও তিনি নিজের ব্যবসার বেশিরভাগ অংশ তুলে দিয়েছিলেন আফরানের হাতে, কিন্তু তাতেও আফরান সন্তুষ্ট ছিল না। তার মনে হয়েছে তার সাথে প্রতারণা হয়েছে। এসব ভাবনা থেকে বেরিয়ে আফরান বলে ওঠে, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো শাহনওয়াজ সিদ্দিকী, এবার কেড়ে নেওয়ার পালা আমার। এতক্ষণে আকবর মুখ খুলে বলে, শাহনওয়াজ স্যার আপনার থেকে কিছু কেড়ে নেয়নি। উনি নিজের যোগ্যতায় সবকিছু অর্জন করেছেন। যদি আপনি ওনার থেকে বেশি যোগ্য হতেন তাহলে আপনার বাবা কখনোই ওনাকে নির্বাচনে করতেন না। আফরান গর্জে উঠে বলে, তোমার লেকচারগুলো আমি শুনতে এখানে আসিনি। বলেই সে ফুঁসতে ফুঁসতে চলে যায়। মিহি পুরো সিদ্দিকী ম্যানশনে ঘুরে ঘুরে অনেকের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছিল না। এতে করে তার রাগ হয় ভীষণ। সে বলে, ওই তান্না, কোনো কিছুই না, এত কিছু পেয়ে গেল আর আমি এত কিছু চেষ্টা করেও। এমন সময় হঠাৎ করে মিহি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে নেয়। মিহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভীষণ সুদর্শন ও সুঠামদেহী এক যুবকের দুই হাতের মুঠোয় ঝুলন্ত সে। সে হা করে তাকিয়ে থাকে যুবকটির দিকে। এদিকে নিজের দিকে মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যার বর্ণায় বিরক্ত হয় আফরান সিদ্দিকী। বিরক্তির স্বরে মিহিকে সোজা করে দাঁড় করিয়ে চলে যেতে নেবে এমন সময় মিহি বলে ওঠে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আফরানের মেজাজ খারাপ ছিল, তাই সে কিছু না বলে চলে যেতে নেয়। ঠিক সেই সময় মিহি পেছন থেকে বলে ওঠে, ও হ্যালো, কিছু বলছেন না কেন? অ্যাটিটিউড? আমি কিন্তু জেনতেন কেউ না, শাহনাজ সিদ্দিকের হবু শালি আমি। এসব অ্যাটিটিউড অন্য কোথাও দেখাবেন। কথাটা শোনা মাত্রই আফরান থেমে পেছন ফিরে তাকায়। মিহিকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পরখ করে নিয়ে বলে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তানহা এত ভিড়ের মাঝে নিজেকে ভীষণ একা বোধ করছিল। এমন সময় আচমকা তার পিঠে কারো স্পর্শ অনুভব করে পেছন ফিরে দেখতে পায় শাহনওয়াজ সিদ্দিকীকে। শাহনওয়াজ তার উদ্দেশ্যে বলে, একা একা লাগছে? আমি থাকতে তুমি একা নও। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আমার পরিচিত একজন। শাহনওয়াজের সংক্ষিপ্ত জবাব শুনে তানহা আবারও সাহস করে প্রশ্ন করে,
আমায় কেন বিয়ে করতে চাইছেন সেটা তো বললেন না স্পষ্ট করে। আমি কারণ জানতে চাই। শাহনওয়াজ বলে। বেশ, কারণ জানতে চাইলে চলো আমার সাথে। বলে তানহাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। শাহনওয়াজ তানহাকে নিজের সাথে তার রুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। তানহা শাহনওয়াজের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন? কি দেখতে চান আমায়? শাহনওয়াজ নিজের কাভার্ডের কাছে গেল। কিছু সময় পর সেখান থেকে একটা টিফিন বক্স বের করল। দেখে মনে হচ্ছে টিফিন বক্সটা অনেক পুরাতন। শাহনওয়াজ তানহার সামনে টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো এটা চিনতে পারো কি না। তানহা সেটা হাতে নিয়ে বলে, এটা তো একটা টিফিন বক্স, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে তুমি ভুলে গেছো। অবশ্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, তোমার এটার কথা না হয় মনে নেই, কিন্তু এটা কি মনে আছে যে কি? তুমি যখন অনেক ছোট ছিলে, 4-5 বছর বয়স, তখন তোমার মাও বেঁচে ছিলেন। সেই সময় মনে আছে? তুমি বোধহয় সেদিন প্রথম স্কুলে গিয়েছিলে। সেদিন তোমাদের স্কুলের বাইরে একটা কিশোর বসেছিল। সে ক্ষুধার্ত ছিল। তোমার মা সেদিন ছেলেটিকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছিল, মনে আছে? এরপর থেকে তোমার মা প্রতিদিন টিফিনে তোমার জন্য এক্সট্রা খাবার দিত, যাতে তুমি সেখান থেকে ছেলেটিকে দিতে পারো। একদিন ছেলেটির হাতে চোট লেগেছিল। সেদিন তুমি তোমার ছোট্ট হাতে ওই ছেলেটিকে খাইয়ে দিয়েছিলে, মনে আছে? তানহা নিজের অতীতের স্মৃতিতে ডুব দেয়। সত্যি তার সাথে এমনই হয়েছিল। একজন পথ শিশুকে সে এভাবেই খাইয়ে দিয়েছিল। এরপর শাহনওয়াজ আবার বলে ওঠে, তারপর একদিন তুমি স্কুলের সামনে বসে কাঁদছিলে। পথ শিশুটা তোমার কাছে গেলে তুমি তোমার পুরো টিফিনটা তাকে দিলে। সেদিন টিফিনে খুব কম খাবার ছিল। তুমি কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলেছিলে তোমার মা আর নেই, তিনি তোমাকে ছেড়ে অনেক দূরে আল্লাহর কাছে চলে গেছেন। তাই এখন থেকে কেউ আর তোমার জন্য খাবার দেবে না। সেদিন ছেলেটা তোমায় সান্ত্বনা দিয়েছিল, তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এতদিন যেভাবে তুমি ওকে খাবার দিয়েছো, তেমনিভাবে এবার থেকে ও তোমার জন্য খাবার নিয়ে আসবে, মনে আছে তোমার? তানহার চোখে জল চলে আসে। সে বলে, কিন্তু ছেলেটা আর আসেনি, ও মিথ্যাবাদী ছিল। ওর জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। বাড়িতে সৎ মা আমায় ঠিকভাবে খেতে দিত না। আমি আশায় ছিলাম একদিন ও আসবে আমার জন্য খাবার নিয়ে, কিন্তু ও নিজের কথা রাখেনি। এক সময় আমিও ওর আশা বাদ দিই, নিজের ভাগ্যের সাথে মানিয়ে নিই। শাহনওয়াজ এবার তানহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি দুঃখিত, তোমার কঠিন সময়ে আমি তোমার কাছে আসতে পারিনি। বিশ্বাস কর, আমি চেয়েছিলাম তোমার জন্য খাবার নিয়ে যেতে, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাকে সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করতে হয়, যেখানে আমার নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না। অন্যের কথা মতো চলতে হতো আমায়। আর তাই মানে তুমি সেই? হ্যাঁ তানহা, আমি তোমার সেই ছোটবেলার বন্ধু, যে ছোটবেলায় তোমাকে দেয়া কথা রাখতে পারিনি। কিন্তু এবার সময় এসেছে নিজের ভুল শোধরানোর। এবার আমি তোমায় সব কিছু থেকে আগলে রাখবো। আমি তোমায় কথা দিলাম। বলেই সে তানহাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। মনে করে সেদিন তানহাকে দেওয়া কথা রাখতে সে খাবার জোগাড় করতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। আর ঠিক সেই সময়ই তার দেখা হয় আনোয়ার সিদ্দিকীর সাথে। খাবার জোগাড় করার সময় শাহনওয়াজ যখন একটি রেস্টুরেন্টে চুরি করতে গিয়ে মার খাচ্ছিল, তখন আনোয়ার সিদ্দিকী তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে যান নিজের মাফিয়া সাম্রাজ্যে। আর সেখানে তার জীবনটা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর শাহনওয়াজ নিজের ইচ্ছায় কখনো ওই সাম্রাজ্যের বাইরে আসতে পারেনি। যখন সেই সুযোগ পেলেও তানহার অনেক খোঁজ করেছে, কিন্তু তার খোঁজ পায়নি। এরপর তানহার সাথে সেদিনের ঘটনার পর ওর বায়োডাটা খুঁজতে গিয়ে সবকিছু বুঝতে পেরেছে। তানহা শাহনওয়াজকে বলে, এবার আপনি আমায় সত্যি আগলে রাখবেন তো? আগের মতো আর আমায় ছেড়ে যাবেন না তো? শাহনওয়াজ তানহার হাত ধরে বলে, এই যে হাতটা ধরলাম, মৃত্যুর আগে অবধি তোমার এই হাত আমি ছাড়বো না, কথা দিলাম তোমায়। সত্যি?
শাহনওয়াজ তানহার কপালে চুমু খায়। তানহা লজ্জায় মিলিয়ে যায়। আজ তানহা ও শাহনওয়াজের গায়ে হলুদ, এ নিয়ে পুরো সিদ্দিকী ম্যানশনে চলছে আয়োজন। আকবরের আজকের পুরো দিন কাটছে ব্যস্ততায়। সে আজ দম ফেরারও সময় পাচ্ছে না। এর মাঝে সে খেয়াল করেছে মিহিকে কেমন জানি অদ্ভুত লাগছে। সে ফোনে কারোর সাথে ভীষণ কথা বলছে, আবার তার হাতে ভীষণ দামি একটা ব্রেসলেট, গলায় দামি লকেট। এসব দেখে আকবরের কেমন একটা খটকা লাগে। সে ভাবে